সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা রাজ টিভির পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। দর্শক, আপনাদের সাথে আছি আমি, ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। বরাবরের মতো আজকেও আমাদের এই আয়োজনে আমরা নানা রকম রিউমাটোলজিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং হাঁটু ব্যথা খুব কমন একটি সমস্যা, যা আমাদের যারা দেখছেন আমি জানি তাদের অনেকের মাঝে আছে। এই হাঁটু ব্যথার সমস্যার সমাধান আজ জেনে নিব। হাঁটু ব্যথার কারণ এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিব আমাদের গ্যাস্ট্রো এক্সপার্টের কাছ থেকে। দর্শক, আমন্ত্রণ জানাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের 92তম পর্বে। আজকের এই আয়োজনে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে যিনি আছেন, দর্শক আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। দর্শক, আমি আমন্ত্রণ জানাই আমাদের গেস্ট এক্সপার্টকে। স্যার, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার, কেমন আছেন? জি আছি ভালো। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানি আপনি কতটা ব্যস্ত সময় পার করেন, তারপরেও স্যার আমাদের জন্য সময় বের করেছেন, আমরা কৃতজ্ঞ স্যার, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবং আমরা আজকের এই আয়োজন দর্শক আয়োজিত হয়েছে আহ, আমাদের মিডিয়া পার্টনার রাজ টিভি এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিড কিউপাসিড। দর্শক, আমরা জেনে নিব হাঁটু ব্যথার কারণ এবং চিকিৎসা সম্পর্কে। আমাদের যারা দেখছেন, আমাদের আয়োজন চলাকালীন সময় যদি কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে চান, কোনো সমস্যার সমাধান যদি চান, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে কিন্তু জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আমাদের চিকিৎসক তিনি সমাধান দিবেন আশা করছি। আমরা আমাদের আজকের মূল আয়োজন, যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, হাঁটু ব্যথার কারণ এবং চিকিৎসা, সেই বিষয়ে কথা বলার জন্য চলে যাই ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে। স্যার, শুরুতেই একটু জেনে নিব, এই যে হাঁটু ব্যথার সমস্যার কথা বললাম স্যার, এই সমস্যাটা কতটা কমন এবং কাদের মাঝে স্যার বেশি দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। হাঁটুর ব্যথা আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবী জুড়েই একটা কমন একটা সমস্যা। হাঁটুর ব্যথার সাধারণত যে সমস্ত কারণে হয়, এটা বয়স ভেদে এক এক বয়সে এক এক কারণ হতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একরকম হতে পারে, মধ্যবয়সী তাদের আরেক ধরনের কারণ হতে পারে, এবং যারা বৃদ্ধ বয়স্ক ওনাদের আরেক ধরনের কারণ হতে পারে। হাঁটুর ব্যথার কারণ জানার আগে হাঁটুর জয়েন্ট বা গিরার, হাঁটু হাঁটুর অস্থিসন্ধি এবং ওখানে কি কি লিগামেন্ট, কি কি টেন্ডন, কি কি মাসেল এবং জয়েন্টের যে ক্যাপসুল, এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। অর্থাৎ স্পেসিফিক কারণ যদি জানতে হয়, তাহলে হাঁটুর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ হাঁটুর যে জয়েন্ট আছে, দুইটা বোনসের মধ্যে দুইটা হাড্ডি, একটা হলো ফিমার, টিবিয়া, মাঝখানে একটা ছোট একটা বোনস আছে ফিবুলা, টিবিও ফিবুলা, এবং পেটালো ফিবুলার জয়েন্ট। এই জয়েন্ট ছাড়াও দুই পাশে দুইটা লিগামেন্ট থাকে, মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট। উপরের দিকে কিছু মাসেল আছে, যেমন কোয়াড্রিসেপস মাসেল। পিছনের দিকে হাঁটুর পিছনে একটা মাসেল আছে, হ্যামস্ট্রিং মাসেল। এছাড়া একটা লিগামেন্ট, যেমন পেটালার টেন্ডন, কিছু মিনিসকাস, মিডিয়াল এবং ল্যাটারাল মিনিসকাস, এবং আরো কিছু কিছু ছোট ছোট স্ট্রাকচার থাকে, যেমন ইলিওটিবিয়াল বেন্ড। অর্থাৎ কোন স্ট্রাকচার ইনভলভমেন্ট হয়েছে বা হয়, তার উপর নির্ভর করবে হাঁটুর ব্যথার কারণ। যদি আমরা বলি যে হাঁটুর ব্যথার কারণে, ব্যথার জন্য হাঁটুটা মোটেই নাড়াচাড়া করতে পারতেছে না, অর্থাৎ সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে, তাহলে জয়েন্টের সমস্যা মনে করতে হবে। অথবা জয়েন্ট ছাড়াও পেরিআর্টিকুলার স্ট্রাকচার, আমি ইতিপূর্বে যে সমস্ত স্ট্রাকচার গুলো বললাম, ওই সমস্ত স্ট্রাকচারের কোনটা যদি ইনফ্লামেশন, ট্রমা বা ডিজেনারেটিভ চেঞ্জ অথবা অন্য কোনো মেটাবলিক কারণে সমস্যা হয়ে থাকে, ওই সমস্ত স্ট্রাকচার, যে সমস্ত স্ট্রাকচার ইনভলভমেন্ট হয়, ওই সমস্ত স্ট্রাকচারের জন্য আলাদা আলাদা পেরিআর্টিকুলার পেইন হয়ে থাকে, পেরিআর্টিকুলার হাঁটু পেইন বলা হয়ে থাকে। অর্থাৎ কোন বয়সে কি হবে তার উপরে। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি বলি, যদি বাতের ক্ষেত্রে বলি, আমরা হচ্ছে বাতের ডাক্তার জন্য জিআইএ, জুভিনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, অনেক সময় একিউট রিউমাটিক ফিভার, পোস্ট রিউমাটিক ফিভার, অথবা পোস্ট স্ট্রেপ্টোকল রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা অন্য কোনো, যেমন সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, অথবা সেপটিক আর্থ্রাইটিস,
অথবা হিমোফিলিক আর্থ্রাইটিস, অথবা আমরা অনেক সময় যেমন অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাকিউট হিমোফিলিক লিউকেমিয়া বা অ্যাকিউট লিউকেমিয়ার কারণেও হাঁটু ব্যথা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। যদি মধ্য বয়সী হয়ে থাকে, অর্থাৎ বয়স যাদের 20-30 এইরকম বয়সে, ছেলেদের ক্ষেত্রে এক ধরনের কারণ, আবার মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের কারণ। ছেলেদের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস অথবা রিমাটয়েড আর্থ্রাইটিস, সার্কোইডোসিস এই সমস্ত কারণেও হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে এক্ষেত্রে এই সমস্ত কারণ ছাড়াও রিমাটয়েড আর্থ্রাইটিস একটা মানে উল্লেখযোগ্য কারণ। যদি আরেকটু বয়স ক্ষেত্রে হয়ে থাকে, এই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে অনেক সময় গাউটি আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড জনিত বাতের কারণ হতে পারে, অথবা রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সার্কোইডোসিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস বা বেসেট বা অন্য কোনো ভাস্কুলাইটিসের কারণেও হাঁটুর ব্যথা হয়ে থাকে। কিন্তু একটু বয়স যাদের বেশি, অর্থাৎ 50, 60, 70, 80 এই সমস্ত বয়সের ক্ষেত্রে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস, ক্ষয়জনিত বাত আমরা কারণ হয়ে থাকে। অনেক সময় অস্টিওপোরোসিস বা ক্ষয়, যেটা আসলে ক্ষয়, যেটা এটা অস্টিওপোরোসিস। আর ক্ষয়জনিত বাত বা নন ইনফ্লামেটরি, নন প্রদাহজনিত ব্যথা, যে অস্টিও আর্থ্রাইটিস, এই সমস্ত কারণেও ব্যথা হয়ে থাকে। বয়স বেশি হলে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস কমন একটা রোগ, এছাড়াও রিমাটয়েড আর্থ্রাইটিস বা ওই সমস্ত রোগের কারণেও ব্যথা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে বললেন আসলে হাঁটু ব্যথা এমন একটি সমস্যা, এটা যে কোনো বয়সেই হতে পারে এবং এক এক ক্ষেত্রে আসলে বিভিন্ন কারণ থাকে, এক এক ক্ষেত্রে এক এক রকম কারণে এই হাঁটু ব্যথাটা হতে পারে এবং সব বয়সী মানুষ, নারী পুরুষ সবার ক্ষেত্রেই কিন্তু হাঁটু ব্যথার সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ এই ব্যথার পেছনে থাকতে পারে বিভিন্ন ধরনের অসুখ। স্যার, এই যে অনেক রকম অসুখের কথা জেনে নিলাম স্যার, হাঁটু ব্যথার পেছনে বিভিন্ন আহ, আহ, রোগের স্যার রোগ কারণ হিসেবে কাজ করছে। স্যার, আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু জানতে চাই স্যার, কোন কারণগুলো বেশি কমন, স্যার কোন রোগীগুলো বেশি পান এই হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আসছেন এবং তার পেছনের কারণগুলো স্যার অনেকটা ক্ষেত্রে একই দেখছেন, স্যার সে বিষয়ে একটু জেনে নিব। একটু আগে আমি বললাম, সেই উত্তর কিছুটা আগে দিয়েছি, তারপরে একটু ব্যাখ্যা করে বলি। যেমন এক এক বয়সে এক এক কারণ হতে পারে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বাত জনিত, এছাড়াও এই এই প্রদাহ জনিত বা বাত ছাড়াও কিছু কিছু কারণ আছে। যেমন হলো, যদি কেউ ট্রমার জন্য হয়ে থাকে, ট্রমার অনেক সময় মিনিসকাস টিয়ার হয়, ক্রুশিয়েট লিগামেন্ট, সেন্ট্রাল ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হতে পারে, অথবা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরির জন্য হতে পারে, ইনজুরি জনিত কারণেও হতে পারে, অথবা কোনো কারণে যদি কারো হাঁটু বা হাড় ছোট বড় হয়ে থাকে, যেমন টিবিয়া ফিবুলা বা হিপ ফিমার যদি ছোট বড় হয়ে থাকে, তাহলে হাঁটার সময় এক ধরনের ব্যথা হয়ে থাকে। অর্থাৎ এই সমস্ত কারণে মেকানিক্যাল কারণ। মেকানিক্যাল কারণ ছাড়াও আমরা একটু আগে যে সমস্ত বললাম বাতের কারণে, যেমন কোনো কারণ হঠাৎ করে হতে পারে। যেমন ছেলেদের ক্ষেত্রে হঠাৎ করে যদি কারো ব্যথা হয়, অর্থাৎ রাত্রিবেলায় বা দিনের বেলায় কোনো এক সময় হঠাৎ করে দেখলো তার হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে এবং ফুলে গেছে, এই ক্ষেত্রে আমরা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে গাউটি আর্থ্রাইটিস বলে থাকি। এছাড়াও অন্যান্য গিরার সাথে হাঁটুর ব্যথার কারণ জানার আগে, যে হাঁটুর ব্যথা ছাড়া অন্যান্য গিরা ইনভলভমেন্ট আছে কিনা, যেমন কারো হাতের জয়েন্ট, রিস্ট জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, অন্যান্য এলবো জয়েন্ট বা গোড়ালির জয়েন্ট, এই সমস্ত জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, এই ইনভলভমেন্ট অনুসারে কারণ হয়ে থাকে। যেমন উদাহরণ যদি বলি, হাঁটুর ব্যথার সাথে যদি ইনফ্লামেটরি লো ব্যাক পেইন বা প্রদাহজনিত কোমরে ব্যথা, যা সকালবেলা বৃদ্ধি হয় বা রাত্রেবেলা বেশি হয়, হাঁটাহাঁটিতে বা ওষুধের মাধ্যমে ব্যথানাশক ওষুধের মাধ্যমে কমে যায়, তাহলে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস কারণ হতে পারে। কারণ হাঁটুর ব্যথার সাথে যদি রিস্ট জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হতে পারে। যেমন হাঁটুর ব্যথার সাথে যদি কারো প্যারাটিড গ্ল্যান্ড সোয়েলিং সাথে যদি ইরাথেমা নোডোসাম বা স্কিন লিশন থাকে, তাহলে আমরা সার্কোইডোসিস চিন্তা করতে পারি, লিম্ফোমা চিন্তা করতে পারি, অথবা শোগ্রেন সিনড্রোম চিন্তা করতে পারি। অর্থাৎ এক্সাক্ট কারণ, অন্যান্য গিরার কোন গিরা ইনভলভমেন্ট হয়েছে এবং কনসেপ্টটা কিরকম ছিল, তার প্রোগ্রেশনটা কিরকম, এই সমস্ত হিস্ট্রি নিয়ে ফাইনাল ডায়াগনোসিস করা হয়, সর্বশেষ ডায়াগনোসিস করা হয়। অর্থাৎ শুধু হাঁটুর ব্যথাদেরই আমরা স্পেসিফিক কারণ নাও জানতে পারি, অন্যান্য জয়েন্ট ইনভলভমেন্ট, অন্যান্য লিগামেন্ট, অন্যান্য টেন্ডন, অন্য এনথেসাইটিস থাকে অনেক সময়, এই সমস্ত কারণে ডায়াগনোসিস করা হয়। অর্থাৎ হাঁটু ব্যথার সাথে অন্যান্য গিরা ইনভলভমেন্ট আছে কিনা, অন্য কোনো স্ট্রাকচার ইনভলভমেন্ট আছে, অথবা কারো কারো ক্ষেত্রে যে হাঁটুর ব্যথার সাথে ইউভেইটিস আছে,
মানে চোখের প্রদাহজনিত ব্যথা, অথবা তার লাং ইনভলভমেন্ট আছে, যেমন সার্কোইডোসিস অথবা লিম্ফোমা অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা সিস্টেম স্ক্লেরোসিস ইনভলভমেন্ট হতে পারে, অথবা তার কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়েছে। অর্থাৎ হাঁটুর ব্যথায় যে একমাত্র বাতের কারণ এরকম না, হাঁটুর ব্যথার সাথে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল অন্যান্য অর্গান ইনভলভমেন্টের উপর বেস করে আমরা ফাইনাল ডায়াগনোসিস করে থাকি। ধন্যবাদ স্যার। সুতরাং হাঁটু ব্যথা আসলে একটি উপসর্গ মাত্র। এই উপসর্গের সাথে অন্যান্য উপসর্গ এবং আনুষঙ্গিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসলে একটি ডায়াগনোসিসে পৌঁছানো যায়। আর স্যার, বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু বলছিলেন যে অস্টিও আর্থ্রাইটিসের একটা কথা বলছিলেন। স্যার, এই অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে একটু জানবো। স্যার, আমাদের অনেক দর্শক আছেন যারা একটু একটা বয়সের পর স্যার এই হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন এবং এই সংখ্যাটা অনেক স্যার। তাদের একটু যদি সমাধান দিয়ে দিতেন যে এক্ষেত্রে কি করণীয়, এবং স্যার আসলে চিকিৎসাটা কেমন অস্টিও আর্থ্রাইটিস এর ক্ষেত্রে? অস্টিওআর্থ্রাইটিস একটা কমন রোগ, এটা একটা মেকানিক্যাল পেইন, সাধারণত নন ইনফ্লামেটরি পেইন। এর বিবিধ কারণ রয়েছে, অনেক কারণ। সাধারণত অনেক সময় ট্রমার কারণে হয়ে থাকে, অথবা অন্য কোনো বাত আছে তার সঙ্গে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, অথবা কোনো মেটাবলিক কারণেও হতে পারে অস্টিওআর্থ্রাইটিস। অর্থাৎ দুইটা জয়েন্টের যে মার্জিন আছে ওখানে ক্ষয় হবে, ওখানে একটু বাড়তি হাড় গজাবে, তার সঙ্গে জয়েন্ট স্পেস কমে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে মেকানিক্যাল হাঁটাহাঁটি করলে বা ওয়েট বিয়ারিং এর জন্য ব্যথা হবে, কিন্তু রেস্ট নিলে বা বিশ্রামে তার ব্যথা কমে যাবে। অন্যান্য বাত যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ক্ষেত্রে হাঁটাহাঁটিতে ব্যথা কমবে, রেস্ট বা বিশ্রামে থাকলে বাড়বে। এটা হলো প্রদাহজনিত বাত। আর অস্টিওআর্থ্রাইটিস বা নন প্রদাহ বা প্রদাহবিহীন বা অন্যান্য অর্গান ইনভলভমেন্ট ছাড়া শুধু অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট অথবা অ্যাঙ্কেল জয়েন্ট অথবা অন্য কোনো জয়েন্টের শোল্ডার জয়েন্ট হতে পারে অস্টিওআর্থ্রাইটিস। এখানে সাধারণত নন ইনফ্লামেটরি যেমন জ্বর জ্বর বা অন্যান্য গিরা ইনভলভমেন্ট না হতে পারে অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে, জাস্ট মেকানিক্যাল। এটা একটা সুবিধা হলো যে ইন্টারনাল কোনো অর্গান ইনভলভমেন্ট হয় না, কিন্তু কষ্টটা বেশি, হাঁটাহাঁটিতে ব্যথা বাড়ে, বিশ্রামে আবার ব্যথা কমে যায়। এটা একটা মেকানিক্যাল প্রবলেম। সাধারণত ওই জয়েন্ট ছাড়াও আশেপাশে যে যে সমস্ত স্ট্রাকচার গুলো বললাম, ওই স্ট্রাকচার গুলো অ্যাট্রোফি বা হাইপারট্রফি অথবা অথবা ডিসইউজ বা মানে ইউজ করা না করার কারণে তার ব্যথা হয়ে থাকে। এটি হলো অস্টিওআর্থ্রাইটিস। সাধারণত বয়স্ক মা, বোন এবং বাবা, বয়স্ক পুরুষ এবং নারী সবার ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে, মেকানিক্যাল পেইন। আর স্যার, এক্ষেত্রে চিকিৎসাটা কেমন ভাবে স্যার দেওয়া হয়ে এটা থাকে? চিকিৎসা করার আগে প্রথমে ডায়াগনোসিস করতে হবে। সাধারণত একটা এক্সরে করে আমরা অস্টিওফাইট, জয়েন্ট স্পেস কমে যাওয়া, পেরিআর্টিকুলার যে স্ট্রাকচার মাসেল গুলো অ্যাট্রফি হয়ে যাওয়া, এই সমস্ত কারণে সাধারণত এই অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। আমরা ডায়াগনোসিস করার জন্য কিছু কিছু টেস্ট আছে কিছু, যেমন আমরা একটা এক্সরে ছাড়াও ব্লাডের হিমোগ্লোবিন টোটাল কাউন্ট আমরা দেখতে পারি নর্মাল থাকবে, ইএসআর ইউজুয়ালি হাই থাকে না, নর্মাল থাকে, এবং প্লাটিলেট কাউন্টও নর্মাল থাকে, এবং অন্যান্য ইনফ্লামেটরি মার্কার যেমন সিআরপি, অন্যান্য যেসব একিউট ফেজ রিঅ্যাক্টেড বা সিআরপিটা ইউজুয়ালি নর্মাল থাকে ইন অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে। এছাড়াও আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে কি কোন জয়েন্টের কোন অংশটা ইনভলভমেন্ট হয়েছে তার উপরে আমরা ডায়াগনোসিস করতে পারি। একবারে আর্লি স্টেজে আমরা অনেক সময় এমআরআই করেও ডায়াগনোসিস করা হয়ে থাকে, এমআরআই। কিন্তু ইউজুয়ালি আমরা এমআরআই আমরা আমরা যে সমস্ত পেশেন্ট পাই, বিশেষ করে আউটডোর বা হসপিটালে, এই সমস্ত রোগ মানে অস্টিওআর্থ্রাইটিস অ্যাডভান্স, এই ক্ষেত্রে আমাদের এক্সরে, আলট্রাসোনোগ্রাম এবং সিআরপি, ইএসআর এবং অন্য কোনো আর্থ্রাইটিস আছে কিনা এগুলো এক্সক্লুড করতে হয়, যেমন এনটিসিসিপি, আর এ, HLA-B27। অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাম অফ দা হোল অ্যাবডোমেন, চেস্ট এক্সরে, এই সমস্ত গুলো লাগে অন্যান্য ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে কিনা এটা জানার জন্য। চিকিৎসার জন্য দুই ধরনের চিকিৎসা হয়ে থাকে এই ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসে। একটা হলো পেশেন্টের এডুকেশন, পেশেন্ট এডুকেশন মেইন টার্গেট, যেমন অস্টিওআর্থ্রাইটিস কি জন্য হয়েছে, কিভাবে হয়েছে, এবং যেমন রিস্ক ফ্যাক্টর থাকে, যার কারো যদি ওজন বেশি থাকে অবশ্যই তার ওজন বিএমআই কমাইতে হবে, ওজন নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। এই ক্ষেত্রে ওজন কমানোর জন্য যে সমস্ত আমরা অ্যাডভাইস দিয়ে থাকি, খাবার তালিকা, ওয়েট রিডাকশনের জন্য কিছু কিছু ঔষধ দিয়ে থাকি, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ ওজন বেশি থাকলে ওজন অবশ্যই কমাইতে হবে। এবং কোন মেকানিক্যাল যদি শর্ট লেগ অথবা শর্ট থাই যদি থাকে, এক্ষেত্রে আমরা
সুমোটিভেশন দিতে পারি। অর্থাৎ পেশেন্ট এডুকেশনটা মাস্ট। এছাড়াও ব্যথানাশক কিছু ওষুধ আমরা ব্যবহার করি লো ডোজে, যেমন এসিক্লোফেনাক, নেপ্রোক্সেন, এই দুইটা সাধারণত সেফ ওষুধ আমরা ব্যথানাশক ওষুধ বলে থাকি। এবং ব্যথানাশক ওষুধ পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের কোমরবিড ডিজিজ এর উপর নির্ভর করবে কোন ব্যথানাশক ওষুধ আমরা ব্যবহার করে থাকি। সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাগ এই অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি না। এক্ষেত্রে আরেকটু উল্লেখ যে এক্ষেত্রে যেমন হাঁটুর ব্যথার যদি অস্টিওআর্থ্রাইটিস কারণে হয়ে থাকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে থাকি। ওয়েট ওয়েট বিয়ারিং বা ওয়েট নন নন ওয়েট বিয়ারিং, যেমন সুইমিং অ্যাডভাইস করে থাকি। কারো কারো ক্ষেত্রে কোয়াড্রিসেপস এক্সারসাইজ অ্যাডভাইস করে থাকি। কারো কারো ক্ষেত্রে হ্যামস্ট্রিং এক্সারসাইজ করে থাকি। কারো কারো ক্ষেত্রে বাস্টাস মিডিয়ালিস ল্যাটারালিস এক্সারসাইজ করে থাকি। এই সমস্ত এক্সারসাইজ গুলা অস্টিওআর্থ্রাইটিসের জন্য উল্লেখ নিরাপদ। অসংখ্য ধন্যবাদ স্যার ওস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে আমাদের বিস্তারিত জানানোর জন্য। দর্শক, আমরা জেনে নিলাম ওস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আমাদের আজকের গেস্ট এক্সপার্টের কাছ থেকে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক যুক্ত আছেন আমাদের আয়োজনের সাথে। আছেন তারিকুল ইসলাম, আছেন এমডি সোয়াইব আজাদ শিকদার। তিনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রোগ্রামটার মাধ্যমে হাঁটুর ব্যথার সমস্যাগুলো জানিয়ে দেওয়ার জন্য ডেল্টা পরিবারকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যবস্থাপনার সকল সদস্যকে। এবং আছেন লিয়াকত আলী। আমি ধন্যবাদ জানাই সকল দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য, এবং সেই সাথে যদি হাঁটু ব্যথা সম্পর্কে কিছু জেনে নেওয়ার থাকে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন। স্যার, আমরা অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে জেনে নিলাম। স্যার, এবার যদি একটু রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে স্যার একটু জানতে চাই। স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে আমাদের একটু যদি বলে দিতেন যে এটা আসলে কি এবং এর চিকিৎসাটা কেমন। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি একটি অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ অর্থাৎ নিজের শরীর মধ্যে তৈরি হয়ে নিজের শরীরকে আক্রমণ করে। স্পেশালি তার হাতের গিরার জয়েন্ট, পায়ের গিরার জয়েন্ট, হাঁটুর গিরার জয়েন্টে ইনভলভমেন্ট হতে পারে। এছাড়াও আপনার শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, মেটাকার্পোফারিঞ্জিয়াল জয়েন্ট, সমস্ত গিরাই ইনভলভমেন্ট হয়ে থাকে। অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস যে শুধু জয়েন্টের ব্যথা, জয়েন্টের রোগ এরকম না, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস আমি একটু আগে বলছি একটা ইনফ্লামেটরি কন্ডিশন। অর্থাৎ এখানে একিউট ফেজ রিঅ্যাক্টেন্ট যেমন সিআরপি, ইএসআর এগুলা ভেরি ভেরি হাই থাকে, ইউজুয়ালি হাই থাকে। এছাড়াও অন্য অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কিনা, যেমন কারো কারো ফুসফুস লাং ইনভলভমেন্ট হবে, যেমন ডিপিএলডি বা আইএলডি বলে হয়ে থাকে। কারো কারো চোখের সমস্যা হতে পারে, কনজাংটিভাইটিস। কারো কারো ফুসফুসের ফুসফুস তো বললাম আইএলডি। এছাড়াও কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে। অর্থাৎ ইউজুয়ালি রিউমাটয়েডে কিডনি ইনভলভমেন্ট কম হয়, ফুসফুস, চোখ এবং কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়। অর্থাৎ এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ, শুধু মাস্কুল স্কেলেটাল ডিজিজ এরকম না, মাল্টি সিস্টেম ডিজিজ। কারো কারো ক্ষেত্রে যদি নিয়ে পেইন, তার সঙ্গে হাতের গিরায় ব্যথা সকালবেলা বেশি হয় এবং বিশ্রামে কমে যায়, অথবা আড়ষ্টভাব সকাল থেকে বেশি হয়, এই ক্ষেত্রে আমরা ইএসআর সিআরপি ইজিলি বেশি পাই, টোটাল কাউন্ট ইজিলি বেশি পাই, এবং এনটিসিসিপি আর রোজওয়ালা অথবা আর এ টেস্ট অনেক হাই টাইটারে পজিটিভ পাই। এবং হিস্ট্রি যদি সাজেস্টিভ হয় তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি ডায়াগনোসিস করতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার পরে চিকিৎসা পদ্ধতিও একটা বাস্ট নলেজ। এখানে কয়েকটা ডিসিপ্লিনের সহযোগিতা লাগে, যেমন একজন ফিজিয়াট্রিস্ট কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে এবং ওই জয়েন্টের কি কি এক্সারসাইজ হইতে পারে, এবং কারো যদি ওজন বেশি থাকে ওজন কমানোর জন্য নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এটা বলে থাকি। এবং কারো যদি অনেক সময় ডিফরমিটি থাকে, ডিফরমিটির জন্য অনেক সময় কারেকশন করতে হয়, একজন ফিজিয়াট্রিস্ট অথবা অথবা ডিফরমিটি যদি বেশি পরিমাণে থাকে এই ক্ষেত্রে আমরা কারেকশন জন্য অর্থোপেডিক সার্জারির সহযোগিতা নিতে পারি। কিন্তু এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আমরা আর্লি ধরতে পারি, একটা একটা টার্ম ইউজ করি আমরা, উইন্ডো অফ অপরচুনিটি, অর্থাৎ সিমটম শুরু হওয়ার 2-3 মাসের মধ্যে যদি আমাদের হাতে পড়ে, এই ক্ষেত্রে উইন্ডো অফ অপরচুনিটি মানে হলো রোগটা সম্পূর্ণ ব্যাক করে, অর্থাৎ সম্পূর্ণ ভালো হয়ে যায়। ইজিলি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিরাময়যোগ্য রোগ নয়, কিন্তু এই আর্লি স্টেজে যদি আমরা ভালো করে ট্রিটমেন্ট শুরু করতে পারি, চিকিৎসা শুরু করতে পারি, তাহলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রেও ওই দুই ধরনের চিকিৎসা, একটা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশনের ভিতরে রোগটা কি, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি কি চিকিৎসা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলা সম্পর্কে রোগীকে জানানো, রোগীর যে
পরিবারের লোকজন আছে তাদেরকে জানানো, এবং কি পরিমাণ কস্ট হইতে পারে সেই কস্ট সম্পর্কে, বা রোগীর কনসিকোয়েন্স কি হইতে পারে সব বলে তারপরে চিকিৎসা পদ্ধতি আমরা শুরু করতে পারি। চিকিৎসার জন্য ওষুধের ক্ষেত্রে দুই ধরনের ওষুধ থাকে। একটা হলো ব্যথা নিরাময়ের ওষুধ বা ব্যথার ওষুধ, ব্যথানাশক ওষুধ। আরেকটা হলো ব্যথা নিরাময়ের ওষুধ বা রোগ নিরাময়ের ওষুধ বা ডিজিজ মডিফাইং ড্রাগ বলে থাকি। ব্যথা নাশক ওষুধের ভিতরে আমি একটু আগে বললাম ওটা রোগীর কন্ডিশন, রোগীর কোমরবিড ডিজিজ, লিভার, কিডনি এই সমস্ত অর্গান ইনভলভমেন্টের ভিতরে আমরা নির্ণয় করে থাকি। এবং ব্যথানাশক ওষুধ অনেক সময় অনেক দিন পর্যন্ত আমরা খাওয়াই থাকি যদি তার লিভার কিডনি নর্মাল থাকে। আরেকটা হচ্ছে ব্যথা নিরাময়ের ওষুধ বা বাত নিরাময়ের ওষুধ। এর ভিতরে অনেকগুলো ওষুধ রয়েছে, এর মধ্যে এনকর বা মেইন ড্রাগটার নাম হলো মেথোট্রেক্সেট বা এমটিএক্স। এমটিএক্স বা মেথোট্রেক্সেট নামে পাওয়া যায়। এছাড়াও আরো কিছু কিছু ওষুধ রয়েছে, যেমন হলো লেফ্লোনামাইড, সালফাসালাজিন। এছাড়াও রয়েছে কিছু কিছু টিএনএফ ব্লকার, যেমন হলো ইটারনেসেপ্ট, এডালোভিমেব, গুলিবোমেব। এছাড়াও আছে বায়োলজিক্স, ওরাল বায়োলজিক্স, যেমন হলো জ্যাক কাইনেস ইনহিবিটর। এর মধ্যে ইম্পর্টেন্ট দুটো হলো ট্রোপাসিটিনিব, উপাসিটিনিব। এছাড়াও ইনজেক্টেবল বায়োলজিক্স রয়েছে, যেমন হলো রিটুক্সিমেব, টসিলিজুমেব। এগুলো ইনজেক্টেবল ফর্মে। আমরা স্টেপ বাই স্টেপ একটা ওষুধ কাজ না করলে আরেকটা শুরু করি। ইউজুয়ালি প্রথম যদি কোনো কোমরবিড ডিজিজ না থাকে এই ক্ষেত্রে আমরা মেথোট্রেক্সিন দিয়ে শুরু করি। ইউজুয়ালি 10 থেকে 15 মিলিগ্রাম দিয়ে শুরু করি উইকলি। এরপর গ্রাজুয়ালি আমরা 25 থেকে 30 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারি। কাজ না করলে আমরা ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত চালাই। এরপরে যদি কাজ না করে এই ক্ষেত্রে আমরা ওষুধটা বন্ধ করে অল্টারনেট আমাদের হাতে আরো কয়েকটা ওষুধের নাম বললাম, যে কোনো একটা শুরু করি। যদি এই ওষুধটা কাজ করে থাকে তাহলে আমরা এই ওষুধটা দীর্ঘমেয়াদী লাইফ লং চালাইতে হয়। ইউজুয়ালি প্রথম দিকে না আসলে এটা কিউরেবল ডিজিজ না, এটা লং টার্ম ডিজিজ। এবং প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া এই সম্পর্কে রোগীকে জানানো, সেই পার্শ্ব প্রতিক্রিয়া হলে কিভাবে আমরা চিকিৎসা করব এই সম্পর্কে একটা জ্ঞান দিয়ে তারপরে ওষুধটা শুরু করা ভালো। ওষুধ শুরু করার আগে রোগীকে অবশ্যই ভ্যাকসিন দিতে হয়। কিছু কিছু ভ্যাকসিন আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, এসব এইচবিএস এজি নেগেটিভ থাকলে বি ভাইরাসের ভ্যাকসিন। এই ভ্যাকসিন 4টা ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। এছাড়াও ভ্যাকসিন ছাড়াও অনেক সময় আমাদের দেহে গুপ্ত অবস্থায় টিবি থাকতে পারে, এটা বলা হয় ল্যাটিন টিবি। ল্যাটিন টিবি আছে কিনা এটা জানার জন্য আমরা অনেক সময় চেস্ট এক্সরে অথবা কোয়ান্টিফেরন টিবি গোল্ড বা এই কোয়ান্টিফেরন টিবি গোল্ড করে আমরা এই ওষুধ দিয়ে থাকি। যদি কোয়ান্টিফেরন টিবি গোল্ড পজিটিভ হয়ে থাকে ল্যাটেন টিবির একটা চিকিৎসা দিয়ে পরে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর চিকিৎসাটা আসলে অনেক ক্যালকুলেটেড একটি চিকিৎসা, এবং এর চিকিৎসা সম্পর্কে যিনি রোগী আসলে তাকেও পুরোপুরি একটা মানে ভালো ধারণা রাখতে হয়। স্যার, আমাদের একজন দর্শক লিয়াকত আলী, তিনি তিনি লিখেছেন, আহ, আহ, তিনি হয়তো স্যার বুঝাতে চেয়েছেন এই যে ওষুধগুলো আর কথা বললেন, এটা প্রেগনেন্সিতে দেওয়া যায় কিনা স্যার, সেরকম কিছু একটা তিনি লেখার চেষ্টা করেছেন। স্যার, এই বিষয়ে একটু যদি বলতেন, প্রেগনেন্সিতে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর চিকিৎসাটা কেমন স্যার? প্রেগনেন্সিতে ইউজুয়ালি আমি যে সমস্ত ড্রাগ গুলোর নাম বললাম, যেমন মেথোট্রেক্সেট, তারপরে লেফ্লোনামাইড, ওরাল বায়োলজিক্স বা ইনজেক্টেবল বায়োলজিক্স, এই সমস্ত ড্রাগ গুলা ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড, ইউজুয়ালি দেওয়া হয় না। প্রেগনেন্সি প্রেগনেন্সি নেওয়ার আগে মানে প্রেগনেন্সি হওয়ার আগে আমরা প্রি প্রেগনেন্সি একটা প্ল্যান করতে হয়। রোগটা যখন একটু কুইসেন স্টেজ বা রেমিশনে থাকে ইজিলি আমরা তখন প্রেগনেন্সির জন্য কথা বলে থাকি। প্রেগনেন্সির জন্য প্রেগনেন্সি হওয়ার আগে কিছু কিছু ড্রাগস আছে, এগুলা আগেই বন্ধ করতে হয়, যেমন মেথোট্রেক্সেট কমপক্ষে 3 থেকে 4 মাস আগে বন্ধ করতে হবে। লেফ্লোনামাইড এরকম সময় কি বন্ধ করতে হবে। তারপর অনেক সময় লেফ্লোনামাইড ওয়াশ আউট করা হয়, অর্থাৎ বডির মধ্যে থাকলে ওটা ওয়াশ আউটের একটা পদ্ধতি আছে, কোয়েস্টার্ন দিয়ে আমরা ওয়াশ আউট করে নেই। প্রেগনেন্সিতে কিছু কিছু ড্রাগস আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, যেমন সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। প্রথম দিকে আমরা ব্যথানাশক ইউজুয়ালি ব্যবহার করি না, ব্যথানাশক ছাড়া অনেক সময় প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। লো ডোজ স্টেরয়েড আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ওরাল বায়োলজিক্স বা ইনজেক্টেবল বায়োলজিক্স কিছু কিছু ড্রাগ প্রেগনেন্সিতে ইজিলি কন্ট্রাইন্ডিকেটেড। অনেক সময় প্রেগনেন্সিতে
যদি বেশি পরিমাণে থাকে অথবা ইন্টারনাল কোনো অর্গান ইনভলভমেন্ট বেশি থাকে, এই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট এবং রিমাটোলজিস্টের কনসাল্ট নিয়ে অনেক সময় টার্মিনেশন করা লাগতে পারে। ইজিলি করা হয় না, ইজিলি লাগে না ইজিলি। আমাদের হাতে অনেকগুলো ওষুধ যেগুলো নাম বললাম এগুলো আমরা প্রেগনেন্সিতে ব্যবহার করে থাকি। এছাড়াও যে ভ্যাকসিন বললাম, লেটেন্ট টিবি আছে কিনা, এই সমস্ত এগুলো চিকিৎসা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি স্যার। হাঁটু ব্যথা নিয়ে যারা ভুগছেন স্যার, তাদের অনেকেই হয়তো সময় মতো চিকিৎসা নেন না এবং পরবর্তীতে নানা রকম জটিলতার শিকার হতে হয় স্যার। জয়েন্ট ডিফর্মিটি থেকে শুরু করে স্যার ডিসেবল পর্যন্ত হয়ে যেতে পারেন স্যার। এই সমস্যার ক্ষেত্রে স্যার কি পরামর্শ দিতে চান যারা হাঁটু ব্যথায় আছেন আক্রান্ত এবং বিভিন্ন অসুখ নিয়ে আসলে আছেন হাঁটু ব্যথায় আক্রান্ত, তাদের উদ্দেশ্যে স্যার কিছু কথা যদি বলতেন। হাঁটুর ব্যথার পরামর্শের জন্য প্রথম হলো হাঁটুর ব্যথা কি জন্য হয়েছে, কারেক্ট ডায়াগনোসিস, সঠিক ডায়াগনোসিস। এটা কি অস্টিওআর্থ্রাইটিস না ইনফ্লামেটরি আর্থ্রাইটিস? যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস থাকে তাহলে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ দিব। আর যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে এই ক্ষেত্রে আমরা ফিজিয়াট্রিস্ট বা ফিজিওথেরাপি সাথে ব্যথানাশক ওষুধ, কিছু এগ্রিভেটিং ফ্যাক্টর যে সমস্ত কারণে এই হাঁটুর ব্যথা বাড়তে পারে ওই কারণগুলো চিহ্নিত করে ওগুলোকে চিকিৎসা করা। অর্থাৎ হাঁটুর ব্যথার কারণ সম্পর্কে জানা এবং কারণের চিকিৎসা করা, এটি হলো আমার পরামর্শ সকলের উদ্দেশ্যে। স্পেসিফিক ডায়াগনোসিস এবং তদ অনুসারে চিকিৎসা করা, এবং সকল রোগীরই চিকিৎসা আছে। হাঁটুর ব্যথা যেহেতু একটা রোগ, এই হাঁটুর ব্যথার চিকিৎসা অবশ্যই আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব চমৎকার কিছু কথা বলেছেন। দর্শক, আসলে আমরা হাঁটু ব্যথা নিয়ে বাসায় বসে থাকবো না, আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা সঠিক ডায়াগনোসিস যদি হয় এবং একটা সঠিক চিকিৎসা যদি তিনি পান, একজন রোগী যদি পান, তিনি অবশ্যই ভালো থাকবেন এবং তিনি অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। দর্শক, আমরা আশা করছি হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং অনেক তথ্য পরামর্শ আমরা জেনেছি হাঁটু ব্যথা সম্পর্কে। আমি আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং অনেক কিছু জেনেছি স্যার আজকে আপনার কাছ থেকে। স্যার, আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং দর্শক, আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, যারা মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আমরা আজ কথা বলেছি হাঁটু ব্যথার কারণ এবং চিকিৎসা নিয়ে। আমাদের আজকের মিডিয়া পার্টনার রাজ টিভি এবং সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.